তো কি বলবো বন্ধুরা, বলার কিছু নাই। তো বউ বলছি শুনো, করতে গেলাম চাষ, একদম ঢুকে গেল আর ঝোড়া বাস। তো কী করে হলো কাহিনিটা বলছি শুনো। বলছি আমি একজন ড্রাইভার, আমি ড্রাইভারি করে খাই, ঠিক আছে, 200-300 যখন যেমন পাই, ঠিক আছে, সেরকমভাবে গাড়ি চালাই। তো আমার পাশের বাড়ি সুরেশ, সে একজন চাষি, সে 15-20 বিঘের মতো চাষ করে, ঠিক আছে। দিয়ে আমার বউ একদিন বলছে তুমি এই ড্রাইভারি করে সারা জীবনটা কী ছিঁড়লে, সুরেশকে দেখো। আমি বলছি কী দেখবো? বলছে ভালো করে দেখো, 2তলা ঘর করেছে, আর তুমি এই ঝুবড়িতে থাকো। মনে মনে চিন্তা করলাম, তো সারা জীবন ড্রাইভারিটা করে আমি কী ছিঁড়লাম। তারপরে বউ বলছে ওইসব কোথা বাদ দাও, চাষবাস করো গা যদি বাঁচবে। আমি তো ভাবছি সালা বেশ দুশ্চিন্তায় বললাম, ড্রাইভারি করে তো এরকমভাবে সারা জীবন চলবাক নাই। যে সুরেশকে বললাম, সুরেশ বলছি আমাকে একটু জমি ফমিতে চাষবাস করি। সুরেশ কি বলছে, তুই চাষ করবি? বলছি চাষ করবো, দে। বলছে দেখ আমার তো আর জমি নাই, তবে আমার পাশের যে জমিগুলো আছে 2 বিঘে পড়ে আছে, করবি? আমি বললাম কেন করবো নাই, তাহলে যদি করবি তাহলে আমি বলে দিচ্ছি। আর ওই লোকটা কারখানায় কাজ করে, এমনিতেই সময় দিতে পারে না জমিতে, তাহলে তুই যদি সময় দিবি তাহলে বলে দিচ্ছি। আমি বলছি বলে দে, কত করে লিব্যাক বল। দিয়ে বলছে 5,000 করে লিবে 1 বিঘে প্রতি, মানে 2 বিঘেতে মোটামুটি 10,000। আমি বলছি 10,000? তারপরে সুরেশ বলছে 10,000 কিরে? বলছে যখন ধানটা হবে ওই 10,000 ভুলে যাবি। কত করে বস্তা জানিস? 1100 করে বস্তা। আমি তারপর চিন্তা করলাম, তো 1100 করে বস্তা, বিরাট ব্যাপার। মোটামুটি যদি 16-17টা ধান হয়, গাবটা ছাড়িয়ে দেবো, একবারে 40,000 টাকার মতো হয়ে যাবে। একবার চাষ করে যদি 40,000 টাকা হয়ে যায়, বিশাল ব্যাপার, ঠিক আছে। মনে মনে ফুর্তিটা হলো, কত আর খরচা হবে। দিয়ে আমি সুরেশকে বললাম, সুরেশ ঘরকে বলছে এখন হবে না, ও কারখানায় কাজে গেছে, মোটামুটি সন্ধ্যেবেলা করে যাবি। আমি বলে রাখবো, একবার দরকার পড়লে আমি ফোন করে দেবো। দিয়ে আমি বললাম তাহলে তুই ফোনটা করে দিবি। তারপর আমি আবার ওদের বাড়ি গেলাম, সুভাষের বাড়ি, ওর নামটা ছিল সুভাষ, কারখানায় কাজ করতো। তো আমি জানতাম, এমনি আমার গাড়িতে অনেকবার চেপে গেছে। দিয়ে বললাম বন্ধু কত করে লিবে বলো, জমিগুলো চাষ করবো। বলছে তুমি চাষ করবে? বলছে এমনিতে তো 5,000 করে নিতাম, তবে তুমি ওই বন্ধুর মতো তো ওই 4,000 করে দিবে। আমার মনে তো বিরাট ফুর্তি জাগলো, বাহ 2,000 টাকা তো কমেই গেল, 8,000 টাকায় হয়ে যাবে। তারপর ওকে বললাম, বলো পয়সাটা কখন লাগবে? বলছে ঠিক আছে, 2 দিন পর দিয়ে যাবে, কোনো অসুবিধা নাই, তবে 8,000 টাকা লাগছে, তো তুমি 4,000 টাকা দিবে, আর 4,000 টাকা ধান হলে দিয়ে দিবে। আমি বললাম কোনো ব্যাপার নাই, ধান হলেই দিয়ে দিব। তারপরে আমি চলে গেলাম বাড়ি। তারপরে মনে মনে চিন্তা করলাম, 4,000 টাকাটাই বা পাবো কোথায়? তারপরে বউকে বললাম, ধান চাষ তো করতে বলছো, পয়সা কোথায় পাবো? 4,000 টাকা এখন লাগবে, আর আমার কাছে ওই 200 টাকা বেতনে আমার সংসার চালাতেই সব শেষ হয়ে যায়। আরে বউ বলছে ঠিক আছে, আমার লক্ষ্মী ভাণ্ডারে 4,000 টাকায় আছে, তবে কিন্তু ধান হলে দিয়ে দিবে। আমি দেখলাম ধান তো হবে, অসুবিধা কিছু নাই, তবে ধান হলে বউকে দিয়ে দেবো 4,000 টাকা। তারপরে আমি চলে গেলাম সোজা ব্যাংকে, 4,000 টাকা তুললাম। 4,000 টাকা তুলে আমি সুটান চলে গেলাম তার ঘরকে, মানে সুভাষের ঘরকে। বললাম হাইলে তোর 4,000 টাকা নিয়ে নে, 4,000 টাকা ধান হলে দিয়ে দেবো, চলো কোনো ব্যাপার নাই। তো বন্ধুরা, এরপর কিছুদিনের মধ্যেই ধান রোয়া শুরু হয়ে গেল। আমাকে ধান রুইতে হবে, বীজ কোথায় পাবো? বীজ নিলাম সেই সুরেশের কাছে। সুরেশ বলছে দেখ ভাই, 500 টাকা লাগবে বিচে, আমার তো বিচে খরচা হয়েছে, 500 টাকা দিবি। আমি বললাম ভাই আমার তো এখন পয়সা নাই। তখন সুরেশ বলছে কোনো ব্যাপার নাই, ধান হলে দিয়ে দিবি। আমি বললাম কোনো ব্যাপার নাই, চলো ধান তো হবেই। তারপরে সেই 500 টাকা ধার করে বীজটা নিলাম সুরেশের কাছে। এরপরে মুনিশ কোথায় পায় রে ভাই? তারপর সুরেশ বলছে ওই দেখ বাগদি বাড়িকে চলে যা, মুনিশে খাতা পাবি। তো মুনিশ করে হয়ে গেল। এবারে বীজগুলো নিয়ে যাবো কী করে? এতগুলো বীজ মাঠকে নিয়ে যেতে হবে, মাঠ সেই কোথায়? একটা মোটর ভ্যান করতে গেলাম তাজপুর মোড়ে। এবারে বললাম মোটর ভ্যানওয়ালাকে যে ভাই বীজগুলো নিয়ে যাবো, কত নিবি? বলছে কোথায়? বলছে চুকায়ে। বলছে 500 টাকা নেবো। বলছে 500 টাকা? বলছে 500 টাকায় লাগবে। তারপর আমি বলছি ভাই দেখ আমার কাছে কিন্তু এখনো পয়সা নাই। তারপরে মোটর ভ্যানওয়ালা বলছে কোনো ব্যাপার নাই, ধান তো হবে, ধান হলে দিয়ে দিবে। আমি বললাম ঠিক আছে, তাই করবি, ধান হলে দিয়ে দেবো। তারপর সেই বীজগুলোকে নিয়ে আমি চলে গেলাম মাঠকে, সেখানে ধান ফান রোয়া হলো। মুনিশগুলো বলছে ধান রোয়া তো হলো, এবারে বিড়ি খয়নি এগুলো দাও। বলছে সালা এ তো বেশ গজর। চলে গেলাম রামকৃষ্ণর দোকান, আমি বললাম 5 বান্ডিল বিড়ি দাও, 5 বান্ডিল খৈনি দাও।
দিবারে বললাম আমার কাছে কিন্তু পয়সা নাই, আমি এই ধান চাষ করছি তো, ধান হলে দিয়ে দেবো। দিবারে বলছে হ্যাঁ ঠিক আছে, তোর তো ধান হবে তাহলে তখনই দিবিলে, কোনো অসুবিধা নাই। এরপর আমি সেই বিড়ি খৈনিগুলো মুনিশকে দিয়ে এলাম। ধান রোয়া হয়ে গেল কমপ্লিট। আমার মনে একটু শান্তি হলো, যা ধান তো এবার রুয়ে দিলাম, এবার ধান আমার ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। তারপর আমি ওইটি বলে মানে ঘরকে চলে এলাম। বউকে বললাম, বউ একটু ঠান্ডা জল দাও, আমার ধান চাষ একদম কমপ্লিট, ধান রুয়ে দিলাম, একদম ঝাক্কাস হবে ধানগুলো যা একদম সবুজ পর আছে, একদম আরামে আর কিছু করতে হবে নাই। মনটা একটু শান্তি হলো। দিবার একটা ভাড়া এলো, ভাড়াতে চলে গেলাম। তার 10 দিন পর সুরেশের সাথে দেখা। সুরেশ বলছে, কই রে ধান চাষ কেমন চলছে? আমার বলছে হ্যাঁ ভালোই চলছে। বলছে স্প্রে করলি? আমার বলছে স্প্রে মানে স্প্রেও করতে হবে নাকি? বলছে হ্যাঁ স্প্রে করতে হবে না, ধানগুলো পোকা লেগে যাবে। একটা ভাড়া করে হাঁকপা করে চলে গেলাম মাঠকে। দেখছি পোকা তো একবারে পাতাগুলোকে ছিন্দা করে দিয়েছে, শালা বেশ সমস্যা। এরপর ওষুধ কিনতে হবে, কোথায় পাই? দিয়ে চলে গেলাম বিপত্তারণ গাছকে, তাজুর মোড়ে। বলছি কাকা এরকম এরকম ব্যাপার, ধানে স্প্রে করবো, কিছু আছে? বলছে হ্যাঁ আছে বলেই তো আমি বসে আছি। ই বাবা, ওষুধের দোকান, ওষুধ দাও মানে তাহলে দাও। যে দিল একটা ওষুধ, এরকম বড় বড় একটা ডিবে দিল। বলছে যা এটা 1 ঢাকনা স্প্রে করে দিবি, কাজ হয়ে যাবে। ওষুধটা নিয়ে নিলাম। দিয়ে বলছি কাকা পয়সাটা কত লাগছে? বলছে পয়সা বেশি নয়, 1000 টাকার মতো লাগছে। বলছে 1000 টাকা? বলছে হ্যাঁ 1000 টাকাই লাগবে। বলছি কাকা আমার কাছে এখন পয়সা নাই যে গো। বলছে কোনো ব্যাপার নাই, ধান চাষ তো করছিস, দিয়ে দিবি। বলছে তাই দেবো, লাও। দিবরে ওষুধটা নিয়ে চলে এলাম। এরপর করতে হবে স্প্রে, আর এদিকে আমার স্প্রে মেশিনও নাই, কোথায় পাই? তারপরে একটা চাষি ভাইয়ের কাছে গেলাম। বলছি ভাই একবার স্প্রে মেশিনটা দিবে? বলছে কেন দেবো নাই? বলছে 50 টাকা লাগবে। বলছে হ্যাঁ 50 টাকা? বলছে চার্জটা কি আমি ইয়েতে দেবো? বলছে আবার চার্জার মেশিন এখন। এবার নিলাম। তারপর বললাম যে আমার কাছে তখন পয়সা নাই। এবার ওই চাষিটা বলছে কোনো ব্যাপার নাই, তুমি তো ধান চাষ করছো, ধান হলে পরে দিবে। বলছে তাই দেবো, কোনো ব্যাপার নাই। স্প্রে মেশিনটা নিয়ে চলে এলাম। তারপর মনে পড়ছে এই রে স্প্রে মেশিন তো নিয়ে এলাম, আমি তো চালাতে জানি না। তারপর চলে গেলাম বাগদিপাড়াকে, একজনকে ডেকে নিয়ে এলাম। বলছি ভাই একটু স্প্রেটা করে দে। বলছে হ্যাঁ কেন করবো নাই? বলছে 100 টাকা লাগবে। আমি বলছি 100 টাকা? বলছি ভাই আমার কাছে এখন পয়সা নাই যে রে। বলছে কোনো ব্যাপার নাই, তুমি তো ধান চাষ করছো, ধান হলেই দিয়ে দিবে। বলছে তাই লিবিলে চো। তারপর ওকে নিয়ে চলে গেলাম মাঠে নিয়ে যেয়ে ভালো করে স্প্রেটা করালাম। যাই হোক স্প্রেটা করার পর 2 দিন পর মোটামুটি ধানগুলো আমার পথে এলো, পাতাগুলো ফুটো হয়ে গেলো, যার ঠিক হয়ে গেছে। তারপর আমার মনটা একটু শান্তি হলো, যা এরপরে আমার আর ধানকে নিয়ে কোনো চিন্তা নাই। আবার 1 সপ্তাহ পর সুরেশের সাথে দেখা। সুরেশ আমাকে দেখছি খুব ডাকছে পেছন দিকে, ভাই শুন। কী হলো? বলছি তুই ধান লাগিয়েছিস, ধানের গোড়াগুলো যে পচে যাচ্ছে দেখিনিস? আমি বলছি ওইটা আবার কি, ধানের আবার গোড়াও পচে যায় নাকি? বলছে ওষুধ দিতে হবে নাই? বলছে আবার ওষুধ? বলছে হ্যাঁ ওষুধ দিতেই হবে। আবার চলে গেলাম সেই বিপত্তরণ কাকার কাছে। বলছি কাকা ধানের গোড়া পচে যাচ্ছে, কিছু একটা দাও। বলছে দিচ্ছি। যে কাকা দিলাক একটা এরকম বড় বড় ডিব্বে, যেটা আগে দিয়েছিল তার থেকেও বড়। বলছে যা এইটা 2 ঢাকনা দিবি, স্প্রে করবি, দেখবি ঠিক হয়ে যাবে। বলছে হ্যাঁ? বলছে বলছি কাকা এটা কত? বলছে এটা 2000। বলছে 2000 টাকা? বলছে 2000 টাকাই লাগবে। বলছি কাকা আমার কাছে তো এখন টাকা নাই। বলছে কোনো ব্যাপার নাই, তুই তো ধান চাষ করছিস, ধান হলে দিয়ে দিবি। বলছে তাই করবে। আবার সেই নিয়ে এলাম সেই মুনিশকে, যাকে আগে করাইছিলাম, তাকে বললাম ভাই একটু করে দে। বলছে কোনো ব্যাপার নাই, তুমি ধান হলে টাকা দিয়ে দিবে। আমি বলছি কোনো ব্যাপার নাইলে। তারপর আবার সেই স্প্রে করলাম, তারপর আবার আমি বাড়িকে চলে এলাম। তো বন্ধুরা তার কিছুদিন পর মনে হলো যে না একবার মাঠটা দেখে আসি। মাঠকে গেছি, দেখছি ও বাবা মাটিটা পুরো ফেটে চড়ু ফাটা হয়ে গেছে, একটু কোনো জল নাই। কি করব, ধানগুলো তো মরে যাবে, জল দিতেই হবে। এদিকে আকাশের অবস্থা খারাপ, জল ফল হচ্ছে না, কি করি। চলে গেলাম পাশের পাড়ার কুটার গাছকে। বলে কুটা তোর পাম্পটা তো আছে, একবার দিবি, ধানে জল দিতে হবে, একদম জল নাই। বলছে কোনো ব্যাপার নাই। আমি ক টাকা লাগবে? বলছে ওই 200 টাকা দিবি। বলছে 200 টাকা? বলছে রে। বলছি আমার কাছে তো এখন পয়সা নাই। বলছে কোনো ব্যাপার নাই, তুই তো ধান লাগিয়েছিস, ধান হলে দিয়ে দিবি। তাই তো বলে যে পাম্পটা নিজে কোনো রকম চালালাম, যে মাঠটাকে জল দিলাম। তারপরে মাঠটা মোটামুটি ঠিক হলো। তারপর আমি ওই পাম্পটি দিয়ে ঘরকে চলে এলাম। তো বন্ধুরা হঠাৎ করে আমার পিসিমার কল। পিসি বলছে তোর ভাই দেখ পা ভেঙে গেছে, তো হসপিটালে ভর্তি আছে বাঁকুড়াতে। আমি বললাম হ্যাঁ সে কি বলছো গো, কী হয়েছে? বলছে খেলতে খেলতে পা ভেঙে গেছে, যে বাঁকুড়ায় ভর্তি আছে। যে তুই একবার আয় রে ভাইপো, নাহলে একদম কিছু নাই আমার জানিস তো এমনিতে কেউ নাই,
তুই ছাড়া কেউ নাই, তোকে আসতেই হবে। আমি দেখলাম কী আর করবো, আর এদিকে ভাড়ার অবস্থাও খারাপ। দেখলাম একবার যাই, পিসিমা বলছে যখন, না গেলে আবার রাগ করবে। পকেটে 1 টাকাও পয়সা নাই। আবার সেই গেলাম সুরেশের কাছকে, বলি রে, বলছি একটু বিপদে পড়ে গেছি রে ভাই। বলছি কী বিপদ? আর বলিস না, পিসির ছেলেরা এরকম পা ভেঙেছে খেলতে গিয়ে। বলছি 1000 টাকা হবে, আমাকে যেতে হবে ভাই, বাঁকুড়া যেতে হবে। এবারে কোথায় কি খরচা হবে না হবে ভাই বুঝতেই পারছিস, থাকতে হবে 10 দিনের মতো থাকতে হবে বলছে। তারপরে বন্ধু সুরেশ ঘর থেকে বার করে 1000 টাকা দিলে। বলছে ভাই কোনো ব্যাপার নাই, তুই তো ধান লাগিয়েছিস, ধান হলে দিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে লে। দিয়ে 1000 টাকা নিয়ে বউকে বললাম আসছি আমি, এরকম ব্যাপার, পিসিমা ফোন করেছিল। বলে যাও, সাবধানে যাবে। ওইটি বলে আমি চলে গেলাম বাসে চেপে, একদম সোজা বাঁকুড়া। প্রায় 10 দিন ওখানে থাকলাম। 10 দিনে কি আর বলবো বন্ধুরা, একদম পকেটের গোষ্ঠীর চাদ্দ হয়ে গেল। 1000 টাকা একদম ফুটে 10 টাকা পড়ে আছে পকেটে। যখন ঘর আসি, আমাদের লাইনের বাস ছিল বুঝলে, ও বললাম হয়তো ভাই 10 টাকা আছে। আর ভাই বলিস না, আমার কাছে আর 1 টাকা নাই। কন্ডাক্টারটা ভালো ছিল, দিল কোনো ব্যাপার নাই যা। দিয়ে ওই 10 টাকাতেই বাঁকুড়া থেকে ঘর এলাম। ঘর এসে গিন্নিকে বললাম 1 গ্লাস জল দাও, জলটা খাই। জলটা খেতে না খেতেই বুঝলে বন্ধুরা, পুরো মেঘ করে দিল, পুরো কালো হয়ে গেল, পুরো আকাশটা একদম কালো হয়ে গেল। আর জল পাথর বলে দেখে যা, ঘরে দুমদাম করে পড়ছে, এত বড় বড় সেই বোল্ডারের মতো পাথর। যা সালা, যখন জল দরকার তখন জল হলো না, এখন পাথরও হচ্ছে, বেশ গজর। কি আর বলবো বন্ধুরা, বলার কিছু নাই, তবু বলছি শুনো। তারপর জলটা থামলো। জলটা থামার পর আমার মনটা তো একবারে হাঁকপাক করছে, সালা আমার 2 বিঘা জমির ধান গেল মনে হয়। গেলাম, দেখছি ও বাবা, ধানগুলো পুরো একদম লুটোলুটি খাচ্ছে মাটিতে। যা সালা, তো গজরের শেষ নাই। তারপর সুরেশকে বললাম, কিরে সুরেশ, এরকম অবস্থা, ধানগুলো যে একদম লুটোলুটি খাচ্ছে। বলছে কোনো ব্যাপার নাই, মুনিশ কর, কেটে দেবে। তারপর 2 দিন পর আবার মুনিশ করতে গেলাম। দিয়ে পরে বললাম এরকম অবস্থা, কিন্তু ধানগুলি কিন্তু শুয়ে গেছে। বলছে কোনো ব্যাপার নাই, 500 টাকা বেশি লাগবে। বলছে বলছে লয় কাজ ভালো নয়, আর দেরি করে লাভ নাই, ধানগুলো কেটেই দিই। ধানগুলো পেকেও গেছে দেখছি, কেটেই দিই। তারপরে ওদের কাছে বললাম, দেখ ভাই আমার কাছে তো টাকা নাই, ধান কাটলে ধান ঝাড়লে তারপরে দিয়ে দেবো। বলছে কোনো ব্যাপার নাই। তারপরে কেটে দিল। এবার ধানগুলো তো আনতে হবে। তারপর আবার ট্রাক্টর ভাড়া করতে গেলাম, পকেটে পয়সা নাই, কি করব। ওকে বললাম, দেখ ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই। বলছে কোনো ব্যাপার নাই, তুই তো ধান লাগিয়েছিস, ধানগুলো কাট ঝাড় তারপর আমাকে দিবি, কোনো ব্যাপার নাই। তারপর ট্রাক্টর ভাড়া করে ধান নিয়ে এলাম। তারপর আবার ধানগুলো তো ঝাড়তে হবে। আবার ওই মুনিশগুলোকেই বললাম, দেখ ভাই তোরা ধান লাগিয়েছিলি, তোরা এই ধানগুলো কিন্তু ঝেড়ে দিবি, আর পয়সা কিন্তু নাই। বলছে কোনো ব্যাপার নাই, তোমার তো ধান ঘরে চলেই আইছে, এবারে ধান ঝাড়বে, বিক্রি করবে, আর পয়সা দেবে, কোনো ব্যাপার নাই। ধান পান ঝাড়াই ফাড়াই সব হয়ে গেল, এবারে বস্তায় লোড হচ্ছে। তারপরে আমার মনে একটু সন্দেহ হলো, কী ব্যাপার, ধানগুলো মনে হচ্ছে অনেক কম হয়েছে। তারপরে আমি একটা মুনিশকে বললাম, কি ধানটা একটু কম হয়েছে না? বলছি কই ধান কম, ঠিকই তো আছে, কোনো ব্যাপার নাই, যাও তোমার ঠিক হয়ে যাবে। তারপরে আমি কি করলাম, সেই ধানগুলোকে আবার একটা ভ্যান ভাড়া করলাম, ভ্যান ভাড়া করে বিক্রি করতে গেলাম সেই বিপত্তারণ কাকুর কাছে। আমি বললাম ক টাকা হবে এটা? বলছি দেখি ক অবস্থা হয়েছে। দেখছি ও বাবা, ভেবেছিলাম যে 18টা করে ধান হবে, দেখছি 12 24টা ধান হয়েছে। তো কি বলবো বন্ধুরা, দুঃখের কথা, বলার কিছু নাই। তো বউ বলছে শুনো, বিপত্তারণ কাকু 24 বস্তা ধানের দাম দিয়ে দিল 24,400 টাকা। তার মধ্যে 4,400 টাকা বিপত্তারণ কাকু কেটেই নিল। বলেছে তুই তো বলেছিলি যে ধান হলে দিয়ে দেবো, তো 4,400 টাকা হয়েছে, আমার দিয়ে দে। থাকলো আর 20,000 টাকা। কি আর বলবো বন্ধুরা, বলার কিছু নাই। তবুও বলছি শুনো। তারপরে আস্তে আস্তে সেই মুনিশগুলোর সাথে দেখা, ওদের প্রায় হয়ে গেল 4,000 টাকা, দিয়ে দিলাম। কি আর বলবো বন্ধুরা, বলার কিছু নাই, মাথা পুরো খারাপ। আর আমার কাছে থাকে ক টাকা, 16,000 টাকা মোটে। কি আর বলবো বন্ধুরা, বলার কিছু নাই। ঘরকে যেতে না যেতেই সুভাষ ফোন করেছে, বলছে কী রে ভাই, ধান তো তোর হয়েই গেল, 4,000 টাকা দিয়েছিলিস, আর 4,000 টাকা বাকি ছিল, তাহলে দিয়ে দে। তারপরে আমি আর কি আর বলবো, সত্যিই তো ধান তো হয়ে গেছে। আবার ঘরকে গিয়ে 4,000 টাকা দিয়ে এলাম, তাহলে আমার কাছে আর রইল মাত্র 12,000 টাকা। তারপর মনে মনে ভাবলাম, যা বটে 12,000 টাকা তো এখন আমার কাছে আছে। পর আমি চলে গেলাম একটু তাজপুর মোড়কে, একটু চাটা খাওয়া যাবে। তারপর গেলাম রামকৃষ্ণ দোকানে, গেলাম একটা কুড়কুড়ি দে তো।
আমার বাচ্চাটা কাঁদছে, একটা কুড়কুড়ে নিয়ে যাবো। তারপর রামকৃষ্ণ বলছে, কিরে তুই তো ধান হয়ে গেল, পয়সাটা দে। আমি বলছি, কিসের পয়সা? বলছে, মনে নাই? তারপর আমার হঠাৎ মনে পড়লো, হ্যাঁ তাই তো, যখন সেই মুনিশ করেছিলাম তখন তো নিয়ে গেছিলাম, বিড়ি খৈনি এসবগুলো নিয়ে গেছিলাম বটে। ঠিক ঠিক। বলছি, কাকা কত হয়েছে? বলছে, বেশি হয়নি, ওই 500 টাকার মতো হয়েছে। আমি যা বলছে, ধান তো হয়ে গেছে, এবার দিয়ে দে। তারপরে কি আর বলবো বন্ধুরা, 500 টাকা কট করে নোটটা পকেট থেকে বার করে দিয়ে দিলাম। কি আর বলবো বন্ধুরা, বলার কিছু নাই। তারপর শুরু শুরু কুড়কুড়িটা নিয়ে ঘর চলে এলাম। তো ঘরকে চলে এলাম, ঘরকে চলে আসার পর ভাবলাম যে না, যা বটে বটে, এখন 11,500 টাকা আছে, কোনো ব্যাপার নাই। তারপর কারেন্টটা গেল চলে। এত গরম বন্ধুরা কি বলবো, পাশে একটা বড় গাছ ছিল, ওখানে যেয়ে বসলাম। দেখছি একটা ট্রাক্টরওয়ালা খুব ডাকছে আমাকে। বলছে, ওই কী হলো? বলছে, এখন আর আমাকে মনে নাই লো। আমি কেন, কী হয়েছে? বলছে, ট্রাক্টরটা আমার ট্রলি ভাড়া করেছিলে, মনে নাই? 2,000 টাকা হয়েছে, 2,000 টাকা দাও, ধান তো তোমার হয়ে গেছে। তুমি তো বলেছিলে যে ধান হলে দিয়ে দেবো, তাহলে দিয়ে দাও। কি আর বলবো বন্ধুরা, ঘর থেকে আবার 2,000 টাকা এনে দিয়ে দিলাম। যা বটে বটে, লোক পাবে, আমাকে দিতে হবে না, বেশ কোথাও দিয়ে দিলাম 2,000 টাকা। গেলেই বা 11,500 টাকা থেকে 2,000 টাকা যাক না, তবু তো 9,500 টাকা থাকবে, কোনো ব্যাপার নাই। তোকে পয়সাটা দিয়ে আমি আবার ঘর চলে এলাম। তারপর মনে মনে একটা শান্তি পেলাম যে যা বটে বটে, এখনও আমার কাছে 9,500 টাকা আছে। যাই হোক, এটা তো কিছুদিন আমার ভালোভাবে চলবে। এটা বলে মনে মনে শান্তি পেয়ে রাতে আরামসে ঘুমিয়ে গেলাম। তো সকালবেলায় উঠে বউ আমাকে বলছে, কি গো, যা একটু বাজার থেকে ঘুরে এসো, ঘরে একটাও শাক সবজি কিছুই নাই, যাও নিয়ে এসো, আর মাছ ফাছ নিয়ে আসবে, ধানের তো ভালোই পয়সা হয়েছে, মাছ ফাছ নিয়ে আসবে, যাও। তারপর আমি ভাবলাম, এখন তো 9,500 টাকা আছে, কোনো ব্যাপার নাই। তো 9,500 টাকা ভালো করে পকেটে ঢুকিয়ে নিয়ে চলে গেলাম বাজার। দেখছি না, ঘরে রাখলে বউ যদি মেরে দেয়, গজর আছে। চলে গেলাম টাকাটা নিয়ে, বাজার করলাম, প্রায় 500 টাকার মতো বাজার হয়ে গেল। বাজার করে ঘর ফিরছি, দেখছি একজন আমাকে খুব ডাকছি, ও দাদা, ও দাদা। আমি কী হলো? দেখছি সেই ভ্যানওয়ালা। বলছে, কী হলো দাদা? বলছে, আমাকে আর মনে পড়ছে না। আমি বলছি, কেন গো, কী হলো? বলছে, মনে না যে বীজ নিয়ে গিয়েছিলে, বীজ নিয়ে আসা নিয়ে যাওয়া, পয়সাটা কে দেবে? তুমি তো বলেছিলে ধান হলে দিয়ে দেবো, তাহলে দিয়ে দাও। আমি বলছি, কত হলো? বলছে, 2,000 টাকা। আমি বলছি, হ্যাঁ? বলছে, হ্যাঁ। কি বলবো বন্ধুরা, বলার কিছু নাই। 500 টাকার বাজার করে নিয়েছি, আর থাকে মাত্র 9,000 টাকা। সেখান থেকে আবার আমাকে 2,000 টাকা দিতে হলো। কি আর বলবো বন্ধুরা, বলার কিছু নাই। তবুও বলছি, শুনো, 2,000 টাকা দিয়ে বাজারের থলিটা নিয়ে আমার ঘর চলে এলাম, মাত্র তাকে 7,000 টাকা। যা বটে বটে, কি হয়েছে, লোক পাবে, আমাকে দিতে হবে না? আমার কাছে তো এখনো 7,000 টাকা আছে, অনেক দিন চলবে, কোনো ব্যাপার নাই। এটা ভেবে মনে মনে একটু শান্তি পেয়ে গেলাম। বউকে বললাম, বাজার থলিটা নাও, শাক সবজি সব নিয়ে আইছি, মাছও নিয়ে আইছি, ভালো করে রান্নাটা করো। এইটা বলে আমি রুমে শুয়ে পড়লাম আরামসে। তো বন্ধুরা কি আর বলবো, বলার কিছু নাই। রুমে আরাম করে শুয়ে আছি, হঠাৎ করে দেখছি একটা ফোন এলো। দেখছি, ও বাবা, পিসিমা ফোন করেছে। আমি বললাম, বলো পিসিমা, কি হয়েছে? বলছে, ভাইপো, ধান চাষ তো ভালোই করলি, বলছি 1,000 টাকা হবে। কি আর বলবো বন্ধুরা, শোনার পরে মুডটা পুরো আমার খারাপ হয়ে গেল। কি বলবো বন্ধুরা, আমার কাছে মোটেই 7,000 টাকা পড়ে আছে। কি আর বলবো, মনে মনে মনটা পুরো, অন্তরটা আমার ফেটে যাচ্ছে যে পিসি, কি করে বোঝাবো তোমাকে যে আমার পুরো গাড়ে বাস হয়ে গেছে। কি আর বলবো, মনটা একটু শান্ত করলাম। তারপর পিসিমাকে বললাম, আমার তো এখন সময় নাই, তোমাকে দিয়ে আসবো কী করে টাকাটা? পিসিমা তখন বলছে, দূর খিপা, তোকে দিয়ে আসতে হবে কেন, তোকে আসতে হবে কিসের জন্যে? এখন ডিজিটাল যুগ, ফোনপে করে দে। কি বলবো বন্ধুরা, আমার কাছে মাত্র আর 2,000 টাকা পড়ে রইলো। যা বটে বটে, 2,000 টাকা এখন আছে। আজকে সালা 2,000 টাকা আমি মদ মানে তো খেয়ে নিবো, যা আছে গোপালে। তো বন্ধুরা মনে মনে একটা জিনিস আমি চিন্তা করলাম যে না, টাকা নিজের কাছে রাখা চলবে না, রাখলেই সালা কেউ না কেউ মেরে দিচ্ছে। তারপর একটা বন্ধুকে আমি ফোন করলাম, বলছে, দেখ ভাই, আজকে পার্টি করবো, তুই চলাই, যত খরচা হবে সব আমার, ঠিক আছে? মাংস মদ যা খরচা হবে সব আমার। বন্ধুরাকে ডাকলাম, মদ মাংস প্রায় 2,000 টাকার মতো নিয়ে চলে এলাম। সব পয়সা পুরো আমার শেষ। জুত করে পার্টিটা করলাম। বললাম, দেখ ভাই, মন শান্তি হয়েছে তো? বলছে, হ্যাঁ শান্তি হয়েছে ভাই। বললাম, যা তুই আস্তে আস্তে ঘর চলে যা। ও ঘর চলে গেল, আমি রুমে আরামসে শুয়ে পড়লাম। তারপরে গিন্নি আমার আইছে, বলছে, কি গো,
বলছি 4,000 টাকা লক্ষ্মী ভান্ডার থেকে নিয়েছিলে, মনে নাই? আমার 4,000 টাকাটি এবার দাও। কি বলবো বন্ধুরা, কি করে বোঝাবো যে বড় আমার কাছে আর একটা টাকা নাই। তো বন্ধুরা, এই কথাটা শোনার পর আমার মাথায় চড়াম চড়াম করে বজ্রঘাত পড়ে গেল। আমার তো এই কথাটা মনেই ছিল না যে বইয়ের মারা লক্ষ্মী ভান্ডার থেকে 4,000 টাকা আমি নিয়েছিলাম। কি করবো বন্ধুরা, একদম বউকে চুপচাপ আমি বুঝতে দিইনি যে আমার কাছে টাকা নাই। বউ জানে আমি ধান বিক্রি করেছি, আমার কাছে প্রচুর টাকা আছে। বউকে বললাম ঠিক আছে, তোমার টাকা আমি দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার নাই। হাসতে হাসতে আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম। কি আর বলবো বন্ধুরা, বলার কিছু নাই। 4,000 টাকা আমি এখন কোথায় পাই? তারপরে আমি কি করব খুঁজে পাইনি। হঠাৎ করে দেখছি আমার আঙুলটার দিকে নজর চলে গেল। দেখছি সোনার আংটি রয়েছে, আমার শ্বশুর মশাই দিয়েছিল বিয়েতে। কি আর করবো, করার কিছু নাই। আংটিটা খুলে চলে গেলাম কেলে পদ্মারের কাছকে। কাকা এটা কত দাম হবে? বলছে ওই 3,500 টাকার মতো হবে, ওর বেশি দিতে পারবো না। কাকার হাতে পায়ে ধরলাম, কাকা আমাকে 4,000 টাকা দিতেই হবে, বাড়া তোমাকে যেমন করি হোক দিতেই হবে, নাহলে আমার আমি মরে যাবো। কাকা বলছে কি হলো, কি হয়েছে? বলছে না কাকা তোমাকে 4,000 টাকা দিতেই হবে, এটা 3.5 করো না, মরে যাবো আমি। অনেক কষ্ট করে কাকাকে মানালাম। বলছে ঠিক আছে লে 4,000 টাকাই নে। 4,000 টাকা নিয়ে পকেটে ঢুকিয়ে নিলাম। মনটা একটু শান্তি হলো যে না, বইয়ের টাকাটা আমি দিয়ে দেবো। আংটিটা বিছে আমি আস্তে আস্তে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ করে আমার কি মনে হলো যে না, দেখি তো পকেটে পয়সাটা আছে কি না। কি আর বলবো বন্ধুরা, পকেটে হাত না ভুততে ভুততে দেখি ও বাবা, পকেটটা ছেঁড়া, মাল পড়ে গেছে কখন জানি না আমি। কি আর বলবো বন্ধুরা, সেদিন থেকে আমি আর ঘর ঢুকিনি, দেখতেই পাচ্ছ গাড়ির ভিতরে আছি। তো বন্ধুরা, আমি সেদিন থেকে ভেবে নিয়েছি আমার এরকম ভাবে কেটে যাক, ড্রাইভারি করে আমি সারা জীবন খাবো, তবু আমি ধান চাষ আর করবো না। কারণ এই ধান চাষ আমার গাড়ে ভরে দিল বস।